আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, বিচার প্রশ্নবিদ্ধ করতে নানা প্রোপাগান্ডা। কোন পথে সেনা অফিসারদের ট্রাইব্যুনালের বিচার? নিউজটি লিখেছেন সাইদুর রহমান রুমি। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গুম, খুন, অপহরণ সহ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সামরিক বাহিনীর সদস্যদের বিচার প্রক্রিয়া এখন চলমান। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু হয়। তবে এতে ধীর গতির অভিযোগ রয়েছে। অন্যদিকে বিচার বানচাল সহ নানাভাবে প্রশ্নবিদ্ধ করার দেশি বিদেশি ষড়যন্ত্রের কথাও বলছেন সংশ্লিষ্টরা। বিচারকে কেন্দ্র করে ভুক্তভোগীদের অনেকেই হয়রানির আতঙ্কে রয়েছেন। সেনা কর্মকর্তাদের বিচার কোন প্রক্রিয়ায় হবে এ নিয়ে নানা বিতর্কের পর ট্রাইব্যুনালে মানবতা বিরোধী মামলায় সামরিক বাহিনীর কর্মকর্তাদের বিচার শুরু হওয়াকে ন্যায় বিচারের পথে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা রাখেন। কিন্তু বিচারের শুরু থেকেই সামরিক অফিসারদের মাঝে বিভক্তি ছড়ানো, ট্রাইব্যুনালের এখতিয়ার ও শেষাবধি তাদের বিচারকে বাধাগ্রস্ত ও প্রশ্নবিদ্ধ করতে নানা ধরনের অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণার অভিযোগ আসছে। এই প্রোপাগান্ডায় ভারতপন্থী মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে নানা অপতথ্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগের সময় সংঘটিত বিভিন্ন গুম, বিচার বহির্ভূত হত্যা, অপহরণ, বেআইনিভাবে র্যাবের টিএফআই ও জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসিতে আটক করে ভয়াবহ নির্যাতনের অভিযোগ সহ 5টি অভিযোগ আনা হয়। নানা জল্পনা কল্পনার পর গত বছরের 22শে অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 15 সেনা কর্মকর্তাকে হাজির করা হয়। এদিন অভিযুক্ত সেনা অফিসারদের বিশেষায়িত শীতাতপ নিয়ন্ত্রিত বাসে করে ট্রাইব্যুনালে আনা হয়। তার আগে 8ই অক্টোবর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়। সেদিন 2টি গুম সহ 3টি মামলায় দাখিলকৃত আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। গুম সংক্রান্ত টিএফআই ও জেআইসির 2টি মামলা হচ্ছে বিগত আওয়ামী লীগের শাসনামলে গুম, নির্যাতনের মাধ্যমে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায়, অন্যটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায়। গুমের মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর শাইখ মাহাদি আমার দেশকে জানান, ডিজিএফআই সংক্রান্ত মামলাটি এ পর্যন্ত বিএনপি নেতা ও গুমের শিকার হুম্মাম কাদের চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, গুমের শিকার 2 জন ব্যবসায়ী সহ 5 জন সাক্ষ্য দিয়েছেন। টিএফআই সংক্রান্ত মামলাটিতে এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 8 বছর ধরে গুমের শিকার ও বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার আরমান, মাসরুর আনোয়ার, শফিকুল ইসলাম সহ 4 জন। মামলাগুলোতে আরও কয়েক ডজন গুমের শিকার ও সংশ্লিষ্টের সাক্ষী দেওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনাল সূত্র জানায়, আসামি পক্ষ নানাভাবে মামলার কার্যক্রমে ধীর গতি ও জটিলতা সৃষ্টির অপচেষ্টা করছে শুরু থেকেই। বিচার প্রশ্নবিদ্ধ করতে নানাভাবে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, অপ্রয়োজনীয় নানা ডকুমেন্টস চাওয়া হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক অফিসারদের বিচার নিয়ে চিহ্নিত ভারতপন্থী মিডিয়া ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিত্তিহীন ও মনগড়া খবর প্রচার করার অভিযোগ আসছে, যাতে বলা হচ্ছে এসব সামরিক অফিসার পুরোপুরি নির্দোষ ও ঘটনার শিকার। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে এই সংক্রান্ত মামলায় সাক্ষীদের সম্পর্কেও নানা ধরনের অপতথ্য ছড়িয়ে তাদের বিতর্কিত করা হচ্ছে। এসব ঘটনায় ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে থাকা আওয়ামী লীগ ও দোসররা অর্থায়ন করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। উত্তর পূর্ব ভারত থেকে প্রকাশিত ইংরেজি মিডিয়া নর্থ ইস্ট নিউজ তাদের বেশ কয়েকটি রিপোর্টে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামরিক অফিসারদের বিচার প্রক্রিয়া নিয়ে রিপোর্ট প্রকাশ করে। সেখানে শতাধিক গুম খুনে জড়িত সামরিক কর্মকর্তা জিয়াউল হাসানের বোন ও তারই আইনজীবী নাজনীন নাহারকে হাইলাইটস করা হয়। এবছর 14 এপ্রিল প্রকাশিত নিউজে গুমের মামলাগুলোর অন্যতম সাক্ষী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমানকে ভারতীয় স্বাধীনতাকামী গোষ্ঠী উলফার অস্ত্রের প্রশিক্ষক হিসেবে উল্লেখ করা হয়। একই নিউজ সাইটটি পরদিন 15 এপ্রিল শতাধিক গুম খুনে অভিযুক্ত মেজর জেনারেল জিয়াউল হাসানকে নির্দোষ প্রমাণে তাকে ঘটনার শিকার হিসেবে
উল্লেখ করা হয়। এই প্রোপাগান্ডা গ্রুপের আরেক অংশ হিসেবে ইউটিউবার কাজী রুনা তার সামাজিক যোগাযোগ মাধ্যম চ্যানেলে সামরিক অফিসারদের বিচারে সাজানো সাক্ষী হাজির করা, জেরায় তাদের তথ্যের গরমিল সহ নানা বিতর্কিত বিষয় অবতারণা করে কৌশলে সামরিক অফিসারদের নির্দোষ প্রমাণের চেষ্টা করেছেন। এভাবে বিভিন্ন ধরনের সাইট ব্যবহার করে প্রতিনিয়ত গুম খুনের এসব মামলাকে দুর্বল করার চেষ্টার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকারের সময় জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসি কেন্দ্রে গুম ও নির্যাতনের শিকার হুম্মাম কাদের চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত 19 জানুয়ারি সাক্ষী দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ তার জবানবন্দিতে তিনি নিজের গুম হওয়ার ঘটনা, আটক অবস্থায় দীর্ঘদিনের নির্যাতন এবং জেআইসি সেলে কাটানো অভিজ্ঞতার বিস্তারিত তুলে ধরেন। জবানবন্দিতে তিনি জেআইসির মামলায় অভিযুক্ত আসামি সামরিক কর্মকর্তাদের দ্রুত বিচার দাবি করেন। ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসিতে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অন্যতম সাক্ষী ও গুমের শিকার সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান আমার দেশকে বলেন, আসামি পক্ষ ক্রমাগত বিচার বিলম্বিত করার চেষ্টা করছে। তবে সবচেয়ে যেটি আমি আশঙ্কা করছি সেটি হলো এসব গুম খুনের নেপথ্যের নায়করা যেন বিচারের আওতা থেকে বেরিয়ে না যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে সত্যকে স্বীকার করা, যাতে বাংলাদেশে আর গুম সংস্কৃতি ফিরে আসতে না পারে। আমার দেশের সঙ্গে কথা হয় 2019 সালের 19 জুন গাজীপুর এলাকা থেকে গুমের শিকার ইসমাইল হোসেন বাতেনের স্ত্রী নাসরিন জাহান স্মৃতির। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিগত 2024 সালের ডিসেম্বরে পট পরিবর্তনের পর তিনি তার স্বামীর গুমের অভিযোগ করেন। র্যাব হেডকোয়ার্টারে কর্মরত সিগনার অফিসার রাসেল আহমেদ কবির, কায়সার এ হাবিব সহ 9 জনকে অভিযুক্ত করে এ অভিযোগ করেন। নাসরিন জাহান স্মৃতি জানান, এত মাস হয়ে গেল কিন্তু অভিযুক্ত র্যাব সদস্যদের কিছুই হয়নি। আমরা কোনো বিচার পাবো বলে মনে হচ্ছে না। আমরা হতাশ। এটি যদি র্যাবের বিরুদ্ধে অভিযোগ না হতো তাহলে হয়তো মামলা এগুতো। এখন উল্টো আমরা ভয়ে আছি, কারণ র্যাব সদস্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে আমরাই আবার গুমের শিকার হয়ে যাই কিনা সে আতঙ্কে রয়েছে। গুম সংক্রান্ত বিএনপির গঠিত কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট হাসিনার সময় সারা দেশে বিএনপির নেতাকর্মীদের গুমের ঘটনাগুলো অভিযোগের একটি তালিকা আমরা দিয়েছিলাম। এর আসামিদের তালিকায় ছিল র্যাব, আয়নাঘরে গুম থাকা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিন্তু এগুলো তদন্ত প্রক্রিয়া এখনো পর্যন্ত ভুক্তভোগীরা সন্তুষ্ট নয়। 2016 সালের 25 জুন খুলনা শহরের পাওয়ার হাউস এলাকা থেকে র্যাব পরিচয়ে উঠিয়ে নেওয়া হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান সিফাতকে। তার ভাই মাহফুজ আমার দেশকে বলেন, আমার মেধাবী নিরপরাধ ভাইকে 17 দিন গুম রেখে বিভিন্ন কথিত জঙ্গি মামলায় 43 দিন রিমান্ডে রেখে নির্দয়ভাবে মেরে ফেলা হয়। ট্রাইব্যুনাল সহ বিভিন্ন সংস্থায় আমরা অভিযোগ দায়ের করলেও রাষ্ট্র, র্যাব সদস্য সহ অভিযুক্তদের কিছুই করেনি। আমরা পুরোপুরি হতাশ। আমাদের আশঙ্কা সেনা অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা জড়িত থাকায় এ বিচারটি এগোয়নি। র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন টিএফআই সেলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলার অন্যতম সাক্ষী মাসরুর আনোয়ার চৌধুরী আমার দেশকে বলেন, গ্রেপ্তারকৃত সামরিক বাহিনীর সদস্যদের দায় মুক্তি দেওয়ার চেষ্টা চলছে। এভাবে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে গ্রেপ্তারকৃত অফিসাররা ছিলেন হুকুমের গোলাম, তারা নির্দোষ। এভাবে মূল অভিযুক্তদের দোষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এজন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা জোরদার করা হচ্ছে। আমাদের বুঝতে হবে এসব অভিযুক্ত এবং নেপথ্যের কুশীলবদের কাছে প্রচুর লুটপাটের অবৈধ অর্থ রয়েছে। তাই তারা বিভিন্নভাবে এই বিচারের ফোকাস থেকে জাতিকে অন্যদিকে নেয়ার চেষ্টা করছে। অভিযুক্ত সামরিক অফিসারদের বিচার নিয়ে নানামুখী ষড়যন্ত্র কোনো বাধা হয়ে দাঁড়াবে না বলে আমার দেশকে জানান বর্তমান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, আসামি পক্ষের আইনজীবীরা চিরাচরিতভাবে তাদের মক্কেলের মামলা দেরি করতে চেষ্টা করতেই পারে, কিন্তু আমরা এ ব্যাপারে পুরোপুরি সচেতন। মামলাগুলোতে অনেক আসামি হওয়ায় তাদের জেরায় প্রচুর সময় যাচ্ছে। মামলাগুলোর অগ্রগতিতে কোনো ধরনের বাধা বা চাপ রয়েছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার বা অন্য কোথাও থেকে এ বিষয়ে কোনো বাধা নেই। তিনি এ সংক্রান্ত মামলাগুলোর অগ্রগতিতে আরও কি পদক্ষেপ নেওয়া যায় সে সম্পর্কে সবার সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, টিএফআই সংক্রান্ত মামলায় মোট আসামি 17 জন। তাদের মধ্যে 10 জন অফিসার কাস্টাডিতে রয়েছেন।
আর ডিজিএফআই এর মামলায় মোট ১৩ জন আসামির ৩ জন গ্রেপ্তার হয়েছেন। এই মামলাগুলোর প্রধান আসামির তালিকায় আরও রয়েছেন পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী প্রমুখ। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।